24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সামাজিক পরিসরে সংখ্যালঘুরা, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা, নারী সমাজ অনেক বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছে। নোয়াব থেকে দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছে, প্রথম আলো কাগজে 8 আগস্ট 2025-এ এসে তারা টিআইবিকে উদ্ধৃতি করে বলেছে যে আগস্ট 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 226 জনকে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি করা হয়েছে। দায়িত্ব পালনকালে 3 জন সাংবাদিক নিহত হয়েছে। আজকে যখন কথা বলছি, গতকাল আপনি জানেন গাজীপুরের তুহিন হত্যাকাণ্ড নিয়ে পুরো দেশ তোলপাড় হচ্ছে। কমপক্ষে 24 জন গণমাধ্যম কর্মীকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক ও 11টি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত করা হয়েছে এবং অনেক ধরনের মব সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা চলছে এবং গণমাধ্যমের সেলফ সেন্সরশিপ আরও প্রবল হয়েছে। এরকম কতগুলো অবজারভেশন তারা দিয়েছে। কবি ও সাংবাদিক সোহরাব হাসান। ধন্যবাদ সভা আলোচকদের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে গত 1 বছরের অর্জন অনর্জন। শাহাদুজ্জামান ভাই যেভাবে বললেন যে অর্জনের পাল্লা ভারী, আবার মাহবুল্লাহ ভাই আর আপার কথা শুনে মনে হলো যে না, ব্যর্থতার পাল্লাও কম নয়। বিষয়টা হচ্ছে যে আমরা কি চেয়েছিলাম, কি পাচ্ছি। এটা ঠিক যদি গণমাধ্যমের বা মত প্রকাশের স্বাধীনতার দিক থেকে দেখেন, তাহলে একটা দমবন্ধ অবস্থা ছিল 5 আগস্টের আগে 24-এর। সেই অবস্থাটা নেই। আমরা কথা বলতে পারছি, হয়তো সবটা পারছি না, কিন্তু প্রতিকার হচ্ছে কিনা, সরকার কতটা সক্রিয় দুষ্টের দমন ও শিষ্টের পালনে। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে এসেছে, পাচার বন্ধ না হলেও পুরোপুরি কমেছে, বৈদেশিক রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রার কি বলে যে রিজার্ভ বেড়েছে। কিন্তু বৃহত্তর যে জনগণ, এই আন্দোলনটা ছিল কিন্তু, যেটা মাহবুব ভাই বললেন যে গভীর আন্দোলন ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক এবং সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ কিন্তু নিহত হয়েছে। হ্যাঁ, এককভাবে শ্রমজীবী মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক 134 না কত স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন যে বেওয়ারিশ লাশ হিসাবে রায়ের বাজার কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। সর্বশেষ গত 3 দিন আগে 6টি লাশ মর্গে থেকে নিয়ে এসে দাফন করা হয়েছে। এর কোনো উত্তরাধিকার নাই, এর কোনো দাবিদার নাই। এমনকি রাষ্ট্র এই যে 6টি লাশ মর্গ থেকে নিল, আমরা আন্দোলনের অংশীজন কাউকে দেখলাম না, সরকারের কাউকেও দেখলাম না। মানে এই যে উপেক্ষা, আমরা সবসময় কিন্তু ব্যক্তি গোষ্ঠী স্বার্থের একটা বড় চিন্তা করি, কিন্তু 5 আগস্ট পর্যন্ত সেটা ছিল না। ঐক্যবদ্ধ হয়েছিল বলেই এত বড় দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে চলে যেতে এখন থেকে ঐক্য কিন্তু নষ্ট হয়ে গেছে, চির ধরে গেছে। সেটাই দেখেন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনা। এক্স্যাক্টলি। মানে সেক্ষেত্রে কিন্তু আশা জাগানো খুব কঠিন। আপনি খুব বেশি আশা দেখতে পাচ্ছেন না? না, আশা দেখতে পাচ্ছি না শুধু তা না। আচ্ছা, গণমাধ্যমের যে কথা বললেন, একটা ভয় আছে, ভয়ের সংস্কৃতি এই যে এতজন, এখনো ভয়ের সংস্কৃতি আছে, আগের মাত্রায় হয়তো নেই। এখন মানুষ ভয় পায় না যে তাকে ধরে নিয়ে যাবে, কিন্তু লিখতে গেলে একটা বিপদ আছে, চাকরি হারাতে পারে, অথবা এই মব ভায়োলেন্সের শিকার হতে পারে। অনেকগুলো হয়েছে। কদিন আগে আপনি জনকণ্ঠের অবস্থা দেখলেন যে সেখানে দখল বেদখল হয়ে গেল। পরবর্তীকালে আমরা দেখলাম যে সেটা আবার একটা মীমাংসা হয়েছে। সরকার কোথায়? সরকারের যে কোনো ক্ষেত্রে সরকারের অ্যাকশন বা সরকারের ব্যবস্থাটা বিলম্বিত এবং দুর্বল, যে কারণে মানুষের আস্থা কি অনেকখানি কমে গেছে মনে হয়। শুরুতে যতটা আস্থা ছিল, কেউ সেরকম বলেছেন, অবশ্যই কমে গেছে, এবং তার আর্থসামাজিক দূরত্ব তৈরি হয়ে গেছে। সবচেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমি জানি না যে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে স্থিতিশীলতা কতটা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরিবেশ দেখেন, এবং অন্য ক্ষেত্রে, এবং দখলদারি। বিগত সরকারের এই দমন পীড়নের পাশাপাশি একটা ছিল তো চাঁদাবাজি, দখলদারি। জি,
সেই চাঁদাবাজি দখলদারি সেটা কিন্তু বন্ধ হওয়ার কোনো নমুনা আমরা দেখি হয়নি। সারা দেশে চলছে। সুতরাং অপরাধ এটি কোন সরকারের আমলে হয়েছে সেটি বড় নয়, জি। অপরাধের শিকার কারা হয়েছে এবং অপরাধের প্রতিকার মানে পাচ্ছে ব্যক্তি কিনা। স্বৈরতন্ত্রের পতন হয়েছে কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন আমরা আসলে সেটাই তো আমরা দেখছি। বড়ভাবে দেখতে পাচ্ছি না। বিএনপির মহাসচিব দেখলাম মির্জা ফখরুল সাহেব একটা সাক্ষাৎকারে বলেছেন প্রথম আলো কাগজের সঙ্গে যে তিনি একটা দক্ষিণ পন্থার একটা উত্থান দেখতে পাচ্ছেন এবং এটি নিয়ে উদ্বিগ্ন। আপনার কি মনে হয় এই দক্ষিণ পন্থার উত্থান না, নিয়ে? এটি বিএনপি মহাসচিব বলছে বলেই যে আমরা উদ্বিগ্নতা নয়, 24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সামাজিক পরিসরে সংখ্যালঘুরা, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা, নারী সমাজ অনেক বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছে এবং সেই নিরাপত্তা ঝুঁকি কমানোর ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, সমাজের যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারেনি বা করছে না। যে কারণে আপনি ইফটিজিং তো এখন মানে এটা আলোচনায় আসে না যে কিভাবে নারীকে সরাসরি নিগ্রহ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে কী পোশাক পরে যাবে, ওই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী তাকে সেটা হেদায়েত করছে এবং সেজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পর সেখানে মব ভায়োলেন্স হয়েছে এবং একদিনের মধ্যেই তিনি জামিন পেয়ে আসছেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। জামিন পেলে তিনি জামিন পাওয়ার অধিকার আছে। অন্য ক্ষেত্রে কি জামিন হয়েছে? 262 জন সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। তাদের মধ্যে কয়জন ফৌজদারি অপরাধ করেছে? তারা যদি বিগত সরকারের দালালি করে থাকে, জি, সেই দালালির মামলা হতে পারে, দুর্নীতির মামলা হতে পারে, দুর্নীতির মামলা হত্যার হতে মামলা পারে, কেন আসলে? কিন্তু হত্যা মামলা কেন? একটা ঢালাওভাবে। ভয়ের সংস্কৃতি। এবং আপনি দেখেছেন, যদিও সাধারণ ভাবে বলেছেন যে এই নারীরা নেতৃত্ব দিচ্ছেন তরুণ প্রজন্মের, কিন্তু আন্দোলনে যে নারীরা ছিলেন তার কত ভাগ আছেন? আপনি বিএনপি মহাসচিবের কথা বললেন, উমামা ফাতেমার, তার যে বক্তব্য সেটি যদি আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয় সে কিন্তু সরে গেছেন এবং সমবিরোধী আন্দোলন এবং থেকে যে অভিযোগ করে তুলছে, সরে গেছেন সেটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা নিরাপদ বোধ করছে না। তার পুরুষ সহযাত্রী যারা ছিলেন, আন্দোলনের সহযোগী যারা ছিলেন, আন্দোলনের যোদ্ধা যারা ছিলেন, মানে সামগ্রিকভাবে আমরা কিন্তু একটা মানে গণতান্ত্রিক সমাজ অনেক দূরের একটা সভ্য সমাজের যে পূর্ব শর্তগুলো সেটা আমরা পালন করতে টলারেন্ট পারছি না। সমাজ, অন্যের একটা মতকে, সহিষ্ণু ভিন্ন মতকে, সমাজ, সেটা হচ্ছে না। এই যে আওয়ামী লীগ আমলে কেন মানুষের মধ্যে ক্ষোভ ছিল, একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ, একজন শিক্ষার্থী, একজন আমলা, যে কোনো, মানে তার উপর তার কোনো ভয় ছিল না, তার কোনো কথা ছিল না, কথা বলতে পারতো না। একজন গবেষকও বা গবেষণা সংস্থাও তাকে জোর দিয়ে বলানো হতো, অথবা না বললে যে এরা দেশদ্রোহী, এরা শত্রু। আজকে এই যে ট্যাগিং, আওয়ামী লীগ আমলে যে ট্যাগিং ছিল যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী, এরা অমুক স্বাধীনতা বিরোধী, এখন আবার নতুন ট্যাগিং। এই যে ট্যাগিংয়ের রাজনীতি থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে এখন ট্যাগিং হচ্ছে ফ্যাসিবাদের দোষর হলে তার বিচার হোক, জি। কিন্তু আপনি তাকে একটা ভয়ের মধ্যে ঠেলে দিবেন, একটা কি বলে একটা এমন পরিবেশ তৈরি করবেন যারা কথা বলতে পারবে না। যেমন এখন যেসব টিআইবি উচ্চকণ্ঠ বাড়ছে, আওয়ামী লীগ আমলে যে 18 নির্বাচনে অনেক সংবাদ মাধ্যম বলতে পারে না, কারণ টিআইবি 50টি আসনের তারা জরিপ করে, তারা গবেষণা করে বের করেছিল কিভাবে দিনের ভোট রাতে হয়েছে। কিন্তু টিআইবিকে তখন আওয়ামী লীগ সমালোচনা করেছে, আজকে সিপিটিকে সমালোচনা করেছে, আজকে আবার সিপিটি এবং টিআইবি বা অন্যান্য সংস্থা সমালোচনার মুখে। সরকার যে কোনো কিছু, এই যে নোয়াবের আপনি দেখেছেন, আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি এটা জবাব দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। এই যে নাকচের ডিনায়ালের সংস্কৃতি আরেকটা বলি, আমরা অনেক ক্ষেত্রেই অন্যের উপর, সবকিছু আমলাদের উপর যে চাপিয়ে দেয়, সেটাও বোধহয় ভুল হবে। আমলাদের কে পরিচালনা করেন? রাজনীতি পরিচালনা করেন রাষ্ট্রের যারা নীতি নির্ধারক করার কথা, কিন্তু আমলারাই নাকি সব পরিচালনা করে। আমি সিরাজুল চৌধুরী স্যার লেখা পড়লাম, আমলাতন্ত্র, পাকিস্তানের আমলাতন্ত্র, বাংলাদেশের আমলাতন্ত্র 1 ইঞ্চি আমরা নড়ি নাই। টোটালি একটা বিউরোক্রেটিক স্টেট, 100%। এটা হচ্ছে দায় এড়ানোর একটা যুক্তি।
কারণ রাজনীতিবিদদের আওতায় আমাদের কাজ করার কথা, কিন্তু সেটা হয় না আসলে। ভালো করেন। জি। আমরা যখন দেখি পুলিশ কর্মকর্তা আইন রক্ষার চেষ্টা করছেন, তখন উপর থেকে বলা হচ্ছে, তাকে প্রত্যাহার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তখন পুলিশকে কি বলবেন আপনি? এবং সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে, এখনও হচ্ছে, সংখ্যা হয়তো জি। কম। কিন্তু আমরা একটা সহিষ্ণু সমাজ গড়তে পারিনি। এই যে কাঠামোগত আর সমাজগত পরিবর্তনের, সেখানে ব্যক্তির কালচারাল সেটা হচ্ছে না ব্যক্তির আসলে। পরিবর্তনটা, মানসিকতার পরিবর্তন, আর যেটি সাদুজ্জামান ভাই উদ্বেগ প্রকাশ করছে, এই উদ্বেগ আমাদেরও। কিন্তু এর তো বিকল্প নাই, যে রাজনৈতিক সংস্কৃতি যদি না বদলায়, তাহলে একটি নির্বাচিত সরকার এসে জনগণের কল্যাণে কি করবে এ ব্যাপারে কালচারাল আমাদের চেঞ্জেস যথেষ্ট- হবে অনেক বছর লাগে, 100-150 বছর লাগে। আপনি ইউরোপে যান, রাস্তায় কোনো থুতু ফেলে না, ময়লা ফেলে না। বাংলাদেশে আইন করে হবে না, এটা কালচারাল চেঞ্জ। না, না, স্ট্রাকচারাল আবার- চেঞ্জ, কেয়ারটেকার গভর্নমেন্ট কি একটা স্ট্রাকচার না, না, আবার সবার জন্য না, গভর্নমেন্ট কি এটা মেনেছে? শুধু সংস্কৃতি মানে নাই তো। না, সংস্কৃতি মানে পরিবর্তন করে নির্বাচনে যে আমি হেরেও যেতে না, না, পারি, সেখানে আইনের শাসন পরাজয়কে মেনে নেওয়ার সাংস্কৃতিক যোগ্যতা, সেটা তো না, না, আমাদের আইনের পলিটিক্যাল শাসন পার্টির জরুরি। নাই। প্রধানমন্ত্রীর অতি ক্ষমতায়িত যে ব্যবস্থা, দেশ জুড়ে যে এমপি রাজতন্ত্র, এমপির একটা রাজ আমরা দেখেছি সব জায়গায়। পুলিশ প্রশাসনের চেন অফ কমান্ড ভেঙে গিয়েছিল, বিচার ব্যবস্থা কোনো অবস্থায় স্বাধীন ছিল না, স্থানীয় সরকার তো কখনোই শক্তিশালী হয়নি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেগুলো আমাদের ৭১-এও ছিল এবং জুলাই সনদের মধ্যে আমরা দেখলাম। তো এগুলা কি কেবল ফাঁকা বুলি হয়েই থাকবে আসলে? শুধু এতগুলো ঘোষণাপত্র জীবন ছিল। চলে গেল। প্রথমত হচ্ছে রাষ্ট্রটা কাদের? রাষ্ট্রটা যদি ১৭ কোটি মানুষের হয়, ১৭ কোটি জনসংখ্যা ধরে নিয়ে বলছি, তাহলে তো ১৭ কোটি মানুষের তার কল্যাণ, তার স্বার্থ, তার অধিকার এটা দেখার কথা। কিন্তু এই রাষ্ট্র এটি কখনোই দেখেনি। গত ৫৪ বছরে এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল, অধিকার হারা ছিল। গণ অভ্যুত্থান একটা সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু এক বছরে এমন কোনো পরিবর্তন দেখি না যাতে এই সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে আনা যাবে বা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এই বিতর্ক করছি ভদ্রলোকদের মধ্যে। আমরা ভদ্রলোকের রাষ্ট্র, একগুচ্ছ ভদ্রলোক ক্ষমতা থেকে চলে যায়, আর একগুচ্ছ ভদ্রলোক সেই জায়গা দখল করে, সেই খালি চেয়ার দখল করে। এর থেকে যদি বেরিয়ে না আসতে পারি, আমরা বিতর্ক করতে থাকব। আরেকটি বিষয় আজকের বিতর্কে মনে হলো, আমরা অতি বেশি সন্দেহবাতিক, অতি বেশি সন্দেহ করি। যে আমার সঙ্গে নেই তাকে ভাবে শত্রু, মানে সেই জর্জ বুশের সেই বিখ্যাত যে আমার পক্ষে না, সে যে আমার আমার বিপক্ষে। পক্ষে, সে আমার বিপক্ষে, একটা সে আমার binary, একদম শত্রু, binary। সে আমার জি, জি। বিপক্ষে না, শত্রু। শত্রু। তা এই শত্রুতা কিন্তু বাংলাদেশের অন্যতম দুর্বলতা, বাংলাদেশ রাষ্ট্র সামনে এগোনোর ক্ষেত্রে। আমরা প্রত্যেকে Exactly। সন্দেহ করি। এমনকি যে আওয়ামী লীগ খুব সংগঠিত দল ছিল, এরা তার প্রত্যেক এক নেতা আর এক নেতাকে বিশ্বাস করতো না। বিএনপি তো আমরা এটা সে হবসের কথা বলে, in every second man is your enemy, আমার বাম দল, potential enemy। হ্যাঁ, তো জি। এইটার উপায় কি? সবকিছু একটা বড় ধরনের ধাক্কা দিতে হবে। ধাক্কাটা কে দেবে? আমরা ভাবছিলাম অন্তর্বর্তী সরকার দিবে, কিন্তু তাদের ওই সক্ষমতা নেই। কারণ এর পিছনে যে জনশক্তি দরকার, যে সমর্থন দরকার, রাজনৈতিক দলগুলো সে সমর্থন দেয়নি। এটি তাদের ভুল নীতির কারণেও, কারণ তারা প্রথম অন-11 সরকারও কিন্তু এরকম একটা ধাক্কা দিয়েছিল, পুরো সব কিছু তছনছ করে দেবে, দুই দলের শীর্ষ নেতৃত্বকে বাদ দিয়ে নতুন রাজনীতি শুরু করবে, দুর্নীতি উচ্ছেদ করবে দেশ থেকে। তারপর কি হলো? যেই লাউ সেই কদু, মানে তারা যেখান থেকে শুরু করেছিল সেখানেই যে শেষ করে। সাদুজ্জামান স্যার বলেছেন যে তরুণদের প্রতি একটা আস্থা রাখতে চান। আপনার কি মনে হয়? অবশ্যই তরুণদের আস্থা রাখতে চাই। তরুণরাই আন্দোলনের সামনে ছিল, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণরা, এক্স্যাক্টলি 69 আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণরা, এই 24-এর আন্দোলন 90-ও দিয়েছে তরুণরা, ছাত্ররাই দিয়েছে। যদিও 90-এর আন্দোলনের পুরোভাগে তরুণরা ছিল, কিন্তু সেখানে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা ছিল। কিন্তু প্রতিবার আন্দোলন হয়, আমরা সফল হই, আপাতত তারপরে প্রতারিত হই। যারা আন্দোলন, এই প্রতারণা কবে শেষ হবে? প্রতারণা, অক্ষমতা, আমরা একসঙ্গে থাকতে চাই কিনা, এই ভূখণ্ডের, এই যে 55,000 ভূখণ্ডের মানুষ আমরা একসঙ্গে থাকতে চাই কিনা। রাষ্ট্র, জাতিরাষ্ট্র কখন হয়? যে আমরা একটি ভূখণ্ডের মানুষ, আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই। এই রাষ্ট্রের নীতি, পরিকল্পনা, ভবিষ্যৎ কী হবে সেটা আমরা নির্ধারণ করব। কিন্তু আমরা যদি প্রত্যেকে সন্দেহ করি এবং বিদেশি শত্রু ভাবি, বিদেশি এজেন্ট ভাবি, তাহলে কোথায়? আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ছিল পাকিস্তানি এজেন্ট।
হ্যাঁ, পাকিস্তানি এজেন্ট, এখন হচ্ছে ভারতীয় এজেন্ট, যেটি মাহবুবুল্লাহ ভাই বললেন। মানে এই এজেন্সি থেকে আমরা কবে মুক্তি পাবো? এটা হচ্ছে আমি মনে করি কবে আমরা বাংলাদেশের বাংলাদেশের দালাল হব আসলে? আমরা শুধু অন্য রাষ্ট্রের দালাল হচ্ছি। না, এ কথার অর্থ জি। হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূল সমস্যা অর্থনৈতিক কাঠামোর যে সমস্যা, অর্থনৈতিক নিপীড়ন কোনো শাসক নিপীড়ক শাসন চলে যায়, কিন্তু নিপীড়ন ব্যবস্থা চলে যায় না। জি। সুতরাং 24শে আগস্টের আগেও যে অর্থনীতি ছিল, এখনো সেই অর্থনীতি, হয়তো উপরে কিছুটা লেফাফা হয়েছে। যে নির্বাচন তো একদিন হয়, মানে একদিনের গণতন্ত্র থেকে প্রতিদিনের গণতান্ত্রিক চর্চা কিভাবে সম্ভব? এই আসলে? মুহূর্তে উদ্বেগটা নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং যেখানে প্রতিটি ভোটার নির্ভয় বোধ করবে, নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এরকম একটি নির্বাচন করা। অন্তর্ভুক্তিমূলক মানে কি বোঝাচ্ছেন আপনি? প্রতিটি ভোটার ভোট দিতে যেতে পারবে। পলিটিক্যাল পার্টিকে যুক্ত করার জন্য? কেন পলিটিক্যাল মোহাম্মদ পার্টি জিজ্ঞেস করছে। যদি আইনগতভাবে কোনো পলিটিক্যাল পার্টির উপর নিষেধাজ্ঞা না থাকে, তাহলে কেন পারবে না? আর পলিটিক্যাল পার্টি তো নিবন্ধন হওয়ার পরের প্রশ্ন, একজন ব্যক্তি হিসাবে তো যে কেউ প্রার্থী হতে পারে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন হওয়ার পরে যে সরকারটি আসবে, তারা ক্ষমতাকে প্রশ্ন করতে দেবে কিনা। অতীতে কোনো সরকারই দেয়নি, ততটুকুই দিয়েছে যতটুকু তার ক্ষমতার ভিত না নড়ে। আমরা আশা করব ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জবাবদিহি করবেন, তারা তাদের স্বচ্ছ থাকবেন প্রতিটি প্রোগ্রামে। আমরা এখানে তাদেরকে সমালোচনা করে আমরা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারি, সেই নিশ্চয়তা দিতে হবে। সেই নিশ্চয়তা দিতে হবে। সমাজের যারা সবচেয়ে পিছিয়ে, যারা সংখ্যালঘু, সে জাতিগত বা ধর্মীয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। সেটি আমরা কতটা করতে পারবো। তৃতীয় হচ্ছে সব ব্যাপারেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই যে যুক্তরাষ্ট্র আমাদের 20% শুল্ক থেকে 20% নামিয়েছে, খুবই আনন্দের খবর, আমরা খুশি, আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। কিন্তু এটা কিসের বিনিময় হলো? সরকারের পক্ষ থেকে এর একটি ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ নানা রকম প্রশ্ন এসেছে, নানা রকম কথা আসছে যে এর বিনিময়ে আমরা কি দিয়েছি। যেসব আলোচনায় মানে কি বলে ডিসক্লোজার, যেসব এগ্রিমেন্ট আমরা দেখেছি, সেটা কিন্তু আমাদের নন ডিসক্লোজ করতে হবে, সেটা কিন্তু আমাদের আশান্বিত করে না, বরং শঙ্কিত করে। আমরা কার সাথে ব্যবসা করব, কার সঙ্গে আমাদের সামরিক চুক্তি থাকবে, সামরিক সরঞ্জাম কেনার চুক্তি থাকবে, সেই ব্যাপারে তৃতীয় কোনো দেশ কিন্তু আমাদের ডিকটেট করতে পারে না। রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, তাহলে জনগণকে সেই চুক্তি জানাতে হবে। মালিককে না জানিয়ে আপনি কিভাবে চুক্তি করেন?